নমস্কার, আমি প্রবীর। আজ আরও একটি অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমরা চলে এসেছি। আজকের পর্বে এটি হলো আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের যে প্রশ্নপত্রটি তোমরা এখন দেখতে পাচ্ছ তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা করে দিচ্ছি। তো দেখো, প্রথম প্রশ্নে বলা আছে এখানে কি না, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 8 নম্বর আছে, অর্থাৎ 8টি প্রশ্ন, তার 8 নম্বর। প্রত্যেকটিতে এই অতি সংক্ষিপ্ত ছবি প্রশ্নগুলোর প্রত্যেকটিতে 1 নম্বর করে। তো দেখো, প্রথম প্রশ্নে আছে সত্য না মিথ্যা তা লিখতে বলা আছে। এ এবং বি মূলত সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটি মূলত সংখ্যা হবে। এটি সত্য না মিথ্যা? এটি সত্য, কারণ যেহেতু এ এবং বি দুটি মূলত সংখ্যা, তার মানে পূর্ণ সংখ্যা এটা আছে, তাই সে কারণে এ বিও একটি মূলত সংখ্যা, এটা হবে সত্য, এটা সত্য। 2 এর দাগে বলা আছে 1225 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। এক্ষেত্রে আমরা এই 1225কে কী করবো না, উৎপাদক বিশ্লেষণ করব। 1225কে যদি উৎপাদক বিশ্লেষণ করি, 2 6 12, 0, এখানে 2 দিয়ে যাচ্ছে না, এটাকে এটা পাই দিয়ে যাবে, পাই দিয়ে গেলে 5 দিয়ে হবে 10, 2 22, 5 4 20, 25, 5 5 25, আবার পাই চালালাম, 5 4 20, 5 9 45, আবার তাহলে 5 4 20, 4 ছিল এখানে 45, 5 9 45, 4 নেমেছিল, তাহলে এখানে 7 দিয়ে গেলে 7 7 49। তো দেখো, এখানে বলেছে এটা কি না, কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। এখানে পূর্ণ ঘন সংখ্যা হবে। এই পূর্ণ ঘন সংখ্যা করতে গেলে এখানে দেখা যাচ্ছে কি, ঘন হতে গেলে প্রত্যেকটা 3টা করে থাকতে হবে। এখানে দুটো 5 আছে, দুটো 7 আছে, তার মানে একটা 7 এবং একটা 5 দিয়ে গুণ করতে হবে, মানে 5 7 35 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই সংখ্যাটাকে, এই 1225 সংখ্যাটাকে আমাদের আরও 35 দিয়ে গুণ করতে হবে। এই গেল আমাদের দ্বিতীয় প্রশ্ন। এবার দেখো তৃতীয় প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলেছে প্রদত্ত কোণ দুটি কোণ পরস্পর পূরক কোণ। এখানে কোনগুলো পূরক কোণ হবে। এখানে 22.5 ডিগ্রি আর এটা 67.5 ডিগ্রি, দুটো মিলে হয় কত না, এখানে 7 2 9, 6 2 8 রাখে 8, তার মানে এটা হবে 90 ডিগ্রি। এ কোণটা হলো 90 ডিগ্রি, দুটো কোণ মিলে 90 ডিগ্রি, তাই এটা হবে পূরক কোণ। এ কোণ হলো এখানে, এখানে এর যে অপশনগুলো রয়েছে এটা পূরক কোণ। আবার 32.5 যোগ 66.5 এদের যোগ করলে পাবো আমরা কত না, 99 ডিগ্রি, তার মানে এটা পূরক কোণ নয়। আবার এখানে 33 33.5 আর এটা হলো 47.5, তার মানে এখানে 7 3 10, 4 3 7 আর 8 8, অর্থাৎ 81 ডিগ্রি, এটাও পূরক কোণ নয়। আর এখানে আছে 66 আর 2 ডিগ্রি, এটাও পূরক কোণ নয়। তাহলে প্রথম অপশনটাই হবে পূরক কোণ। পূরক কোণ সমান আমরা কি জানি না, দুটো কোণ মিলে হবে যখন 90 ডিগ্রি, সেটা হলো পূরক কোণ। তাহলে এই অপশনটা হবে সঠিক উত্তর। 4 দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোণটির পূরক কোণের মান কত। তার মানে পূরক কোণের মান তখন কত হবে না, 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি। বলেছে কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোণটির পূরক কোণের মান কত হবে। তাহলে তার পূরক কোণের মান হবে 45 ডিগ্রি। এবার 5 নম্বর প্রশ্নে বলা রয়েছে কি না, পাশের ছবিতে কোণ এ ও পি এবং কোণ বি ও পি এর চেয়ে 140 ডিগ্রি বেশি হলে কোণ এ ও পি এবং বি ও পি এর মান কত। অর্থাৎ এই দুটো কোণ দেওয়া আছে এখানে, এই কোণটার মান এই কোণটার চেয়ে, মানে এই কোণটা দ্বিগুণ মান, অর্থাৎ এই পি কোণ এ ও পি এটা হলো দ্বিগুণ, আর মানে এটা এই কোণটা দ্বিগুণ, অর্থাৎ কোণ বি ও পি এর দ্বিগুণ। তাহলে একে সমাধান করলে কি লিখতে পারি আমরা লিখতে পারি এভাবে, 2 কোণ বি ও পি সমান কোণ, তাহলে দেখো এখানে কোণ 2 বিওপি সমান কোণ এওপি। এখন আমরা এই দুটো কোণ যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছি দেখো যে এই দুটো কোণ হলো সন্নিহিত কোণ। আমরা কি জানি যে একটা সরলরেখার উপর যে দুটো সন্নিহিত কোণ থাকে, তার মানে এই দুটো কোণের মান হবে কি না, সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে কোণ বিওপি প্লাস কোণ এওপি সমান সমান 180 ডিগ্রি। আবার এখানে যেহেতু দুটো কোণের মধ্যে এই এওপি বড়, তাহলে কোণ এওপি মাইনাস আছে কোণ বিওপি কত ডিগ্রি না, 140 ডিগ্রি, অর্থাৎ তফাৎটা হলো 140 ডিগ্রি। এখন এই এওপি এবং এই এওপি যদি আমরা এদের মাইনাস করি তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে এটা কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কি না, 2 কোণ বিওপি সমান সমান আমরা পাবো 180 থেকে 140 বিয়োগ দিলে পাবো আমরা 40 ডিগ্রি। তাহলে এখানে কোণ বিওপি সমান হবে 20 ডিগ্রি। তাহলে কোণ বিওপি হবে 20 ডিগ্রি, এটা লিখবো আমরা। এই কোণ বিওপি এটা হবে 20 ডিগ্রি। এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে কোণ এওপি হবে কত, এটা 20 ডিগ্রি হলে এখানে বলা ছিল কি না, কোণ এখানে বলা ছিল কোণ পাশের ছবিতে কোণ এওপি এবং বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি, দ্বিগুণ নয়, এটা আমরা ভুল তথ্য। এটা কি বলেছে না, এক্ষেত্রে বলেছে 140 ডিগ্রি বেশি, তাহলে এটা 140 ডিগ্রি বেশি হলে হবে 160 ডিগ্রি। তাহলে এটা হবে 160 ডিগ্রি কোণ এওপি, আর কোণ বিওপি হবে 20 ডিগ্রি। তো এই গেল আমাদের 5 দাগের প্রশ্ন। 4 5 2 হয়ে গেল। এবার দেখো 6 দাগের প্রশ্ন। এখানে বলেছে পাশের ছবি থেকে x ডিগ্রি এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে যে কোণটা দেওয়া রয়েছে এখানেও
একটি সরলরেখার উপর এখানে দুটো সরলরেখা দণ্ডায়মান হয়ে মোট 3টে কোণ তৈরি করেছে। একটা হলো x ডিগ্রি, একটা হলো 45 ডিগ্রি আর একটা হলো 2x ডিগ্রি। তার মানে সম্পূর্ণ কোণ তিনটের মান হবে কত না 180 ডিগ্রি, অর্থাৎ এই x আর এই 2x ডিগ্রি অর্থাৎ 3x ডিগ্রি সমান সমান লিখতে পারি আমরা এখানে 45 ডিগ্রি যদি বাদ দিই 180 মাইনাস হবে 45 সমান সমান 5 কয় দাও 10, 5 দাও 10, 4 একে 5, কয় দাও 8, 3 দাও 8, অর্থাৎ 135 ডিগ্রি। 3x সমান, তাহলে x সমান সমান হবে 135/3, তাহলে 3 4 12 আর 3 5 15 অর্থাৎ 45 ডিগ্রি। তার মানে x এর মান হবে 45 ডিগ্রি, x সমান সমান হবে 45 ডিগ্রি, মানে এটাও হবে 45, এটাও 45 আর এটা হবে 90 ডিগ্রি। তো এই হলো আমাদের 6 এর দাগের প্রশ্ন। এবার দেখো 7 এর দাগের প্রশ্ন কি বলেছে। বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা হলো 24 সেমি এবং দৈর্ঘ্য 9 সেমি হলে প্রস্থ কত। এখানে প্রস্থ চাওয়া হচ্ছে, পরিসীমা দেওয়া রয়েছে, তাহলে প্রস্থটা কীভাবে বার করবো না পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 24-এর অর্ধেক মানে 12, 12 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে হবে 3 সেমি, তার মানে প্রস্থ হবে 3 সেমি, তাহলে প্রস্থ সমান 3 সেমি আর দৈর্ঘ্য হলো 9 সেমি, তাহলে পরিসীমা হবে তখন 24 সেমি। এভাবে বার করবো, অর্থাৎ 24কে 2 দিয়ে ভাগ করবো, তার থেকে 9 বিয়োগ করে দেবো, তাহলে হয়ে গেল। এবার 8 এর দাগের প্রশ্ন, এখানে আছে পাইচিত্রের তথ্যগুলিকে প্রকাশ করা হয় ড্যাশের মাধ্যমে। কিসের মাধ্যমে না বৃত্তকলার মাধ্যমে আমরা প্রকাশ করি, তাহলে লিখবো বৃত্তকলার মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে আমাদের এই আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এবং শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের যে প্রশ্নপত্র তার প্রথমেই যেগুলো ছিল অর্থাৎ অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন তার সমাধান আমরা করে দিলাম। এবার আমরা চলে যাব দ্বিতীয় যে প্রশ্নগুলো তার সমাধানে, যেগুলি আমরা মূলত আমাদের খাতার মধ্যে তুলে ধরেছি। তো তার আগে আবারও সকলকে বলবো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওগুলোকে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে সকলেই আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারে। কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে যেমন আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন পাঠ্যপুস্তকগুলি গণিতের সমস্যার সমাধান করে দিচ্ছি, তার পাশাপাশি কেশবচন্দ্র নাগের নবগণিত 5ম থেকে 6ষ্ঠ শ্রেণী এখন আমরা রয়েছি। আগামী দিনে 7ম, 8ম, 9ম এবং 10ম শ্রেণী পর্যন্ত যে সমস্ত গণিতের বইগুলি রয়েছে কেশবচন্দ্র নাগ মহাশয়ের, তার প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে। তো সেই কারণে এবং তার পাশাপাশি আমরা সময় তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট টেস্টের জন্য যে সমস্ত পরীক্ষার প্রস্তুতি তুলে ধরা যায় তার আপ্রাণ চেষ্টা করা হবে। তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখো। আগামী দিনে আমরা এই চ্যানেলের মাধ্যমে 6ষ্ঠ শ্রেণীরও বেশ কিছু এই হলিস্টিক পদ্ধতির যে প্রশ্নপত্র তারও সমাধান তোমাদের করে দেবো। যেহেতু আগামী 2 থেকে 12 এপ্রিল মাসের মধ্যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা, তো তার মধ্যেই আমরা আরও বেশ কিছু প্রশ্নপত্রের সমাধান করে দেবো। তো আজকের প্রশ্নপত্রের সমাধান সম্পূর্ণরূপে দেখো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো দেখো এবার 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগের প্রশ্নে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে নিচে যে প্রশ্নগুলো সেখানে বলা আছে মোট 2টি, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, 4টি প্রশ্নেরই আমাদের উত্তর করতে বলা আছে। তো 4টি প্রশ্নের প্রথম প্রশ্নে রয়েছে 4 দুগুণে 8 নাম্বার আছে এখানে, অর্থাৎ এগুলো হলো সংক্ষিপ্তধর্মী প্রশ্ন। এই রেখাঙ্কৃত অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে তার মধ্যে বেশ কিছু অংশটা রেখাঙ্কৃত আর এই অংশটা আছে ফাঁকা। এখন আমাদের এর ক্ষেত্রফল চাওয়া হয়েছে এই রেখাঙ্কৃত অংশটির ক্ষেত্রফল। তাহলে কীভাবে বার করেছি দেখো, এখানে এই রেখাঙ্কৃত অংশটি বার করতে গিয়ে দেখা যাচ্ছে এই প্রস্থ হিসাবে রয়েছে 8 এবং এই ফাঁকা অংশটা আছে 3 সেমি, তাহলে মোট প্রস্থ হলো এখানে 8 3 11 সেমি। আবার দৈর্ঘ্যের দিকে যদি দেখো তাহলে দেখতে পাবে এই ফাঁকা অংশটা হলো 7 সেমি আর এই রেখাঙ্কৃত অংশটা হলো 8 সেমি, অর্থাৎ সর্বমোট হলো 7 8 15 সেমি। তাহলে দেখো এর সমাধান আমরা কীভাবে করেছি, এখানে দেখতে পাবে এখানে আমরা সম্পূর্ণ চিত্রের দৈর্ঘ্য পেয়েছি কত, তাহলে 8 + 7 = 15 সেমি আর প্রস্থ পেয়েছি 8 + 3 = 11 সেমি। তাহলে শুধু রেখাঙ্কৃত অংশের ক্ষেত্রফল যদি আমাদের বার করতে হয় তাহলে কী করবো না এই অংশটা থেকে অর্থাৎ এই 15 × 11 এই সম্পূর্ণ অংশ থেকে আমরা ওই 7 × 3 অর্থাৎ এই 7 এই অংশটা দৈর্ঘ্যটা আছে, এই ফাঁকা অংশের দৈর্ঘ্য হলো 7 আর প্রস্থ আছে 3, তাহলে 7 × 3 করেছি। তাহলে 7 × 3 করলে পাচ্ছি কত না 21। তাহলে এখানে 15কে 11 দিয়ে গুণ করে 165 থেকে 21 বিয়োগ গেল, তাহলে পাচ্ছি 144 বর্গ সেমি। তাহলে রেখাঙ্কৃত শুধু রেখাঙ্কৃত অংশের ক্ষেত্রফল হবে 144 বর্গ সেমি। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন। 2 এর দাগের কি রয়েছে না 2a - 2/a + 1 = 0 হলে aq - 1/aq + 2 এর মান নির্ণয় করো। এটি একটি উৎপাদক বিশ্লেষণের বা মান নির্ণয়ের প্রশ্ন। তো তার সমাধান করার জন্য আমরা কি করেছি দেখো, এখানে প্রথমেই আমরা এই 2a - 2/a সমান করেছি -a অর্থাৎ -1, এখানে +1 ছিল সমানের বাঁ দিকে, আমরা ওকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে -1 হয়ে গেল। এখন 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে রইল কি না a - 1/a = -1। তাহলে শুধু a - 1/a সমান কি পাচ্ছি না মাইনাস এই 2 নিচে চলে গেছে, অর্থাৎ -1/2 হয়েছে। এখন আমাদের মান চাওয়া হয়েছে কি না aq - 1/aq + 2 এটার মান চেয়েছে। তাহলে এই অংশটুকুর আমরা সূত্র করতে পারি। এখানে এইটা সূত্র অর্থাৎ aq - 1/aq এই সূত্র করেছি কিভাবে না এখানে মান নির্ণয়ের সূত্র হিসাবে আমরা প্রয়োগ করেছি a - b তার হোল কিউব প্লাস 3ab × a - b এই সূত্রটা প্রয়োগ করেছি। তাহলে এখানে এই সূত্রটা প্রয়োগ করেছি প্লাস এই +2 ছিল 2 লিখেছি। তাহলে a - 1/a সমান কি পেয়েছি না -1/2, তাহলে 1/2 এর হোল কিউব প্লাস 3 × -1/2। এখন -1/2 এর হোল কিউব যেহেতু এখানে ঘন রয়েছে অর্থাৎ মাইনাস এখানে হয়ে যাবে কি আবার মাইনাস হবে, আর 1/2 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1/8 প্লাসে মাইনাসে মাইনাস 3 1 3 অর্থাৎ 3 2 +2 লসাগু করেছি, এখানে পেয়েছি 8, তাহলে 8 লসাগু হলে এটা হবে -1, এটা হবে 2 4 8 মানে 4 3 12, আর এটা হবে কত না 8 2 16, তাহলে 16 থেকে এই 13 বিয়োগ গেলে কত হচ্ছে না 3 অর্থাৎ 3 এর 8। তাহলে আমরা পাবো এখানে এই aq - 1/aq + 2 সমান পাচ্ছি আমরা 3 এর 8। তো এই গেল আমাদের 2 এর দাগের প্রশ্নের সমাধান।
এবার দেখো 2 এর 3-এর দাগের প্রশ্ন, এখানে রয়েছে 81x4 প্লাস 2কে 3x মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত হবে। ভাগফল চাওয়া হচ্ছে আর ভাগশেষ কত হবে। তো দেখো আমরা এটা ভাগ করেছি কীভাবে, এখানে ভাগ অঙ্কটাকে এই 3x মাইনাস 1 আর এখানে আমরা এই 81x4 তারপর যেহেতু ঘাত অনুসারে সাজিয়ে নিয়েছি, যেহেতু তারপর ছিল x⁴ ওর ঘাত ছিল অর্থাৎ 2 ছিল, শুধু 2 ছিল, তো সেই কারণে আমরা মাঝে 3টে শূন্য বসিয়ে নিয়েছি, +0 +0 +0। তার মানে 4-এর পরে ঘাত হওয়ার কথা আগে, ঘাত হওয়ার কথা 3, তার আগে ছিল 2, তার আগে ছিল 1, তার আগে ছিল 0, তারপরে এভাবে বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো কি না, এই 81কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 27 হয়, 27 ভাগফল, আর এখানে x আছে আর এখানে ছিল x4, তাহলে বিয়োগ করলে পাচ্ছি কত, 4 থেকে 1 চলে 3 অর্থাৎ x3, তাহলে 27x3 দিয়ে চালিয়েছি, পেয়ে গেলাম 81x4 মাইনাস 27x3। এবার মাইনাসের সময় কি করবো আমরা, যেহেতু এটা -1 দিয়ে গুণ হয়েছিল সেই জন্য এটা হলো -27x3। এবার মাইনাস করতে হবে ভাগের সময়, এখানে মাইনাস করেছে অর্থাৎ সাইনগুলো চেঞ্জ হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এখানে এটা কেটে গেল, তাহলে পড়ে রইল কি না, এখানে +27x3 প্লাস এখানে এই জিরোটা নামিয়েছি, এই জিরোটা এখন নেমে গেল। তারপর আবার আমরা এই 27কে মিলানোর জন্য 3 9 27 9 দিয়ে চালিয়েছি, তাহলে 9 দিয়ে চালানোর জন্য এখানে পেলাম আমরা 27x3 মাইনাস 9x2। এবার এই 27x3 আর এটা -27x হয়ে যাচ্ছে, তাই কেটে গেল। এখন পড়ে রইল কি না +9x2 এবং এই জিরোটা এবার নেমে গেল, তাহলে রইল কি না 9x2 প্লাস 0 আছে, আমরা আবার একে 9x2 দিয়ে চালিয়েছি, তাহলে এখানে পেলাম, এখানে এই 3x দিয়ে চালালাম, তাহলে এখানে পেলাম 9x2 মাইনাস 3x। এবার এই 9x2 কেটে গেল, পড়ে রইল কি না 3x আর এই 2 নেমে গেল, এবার তাহলে 2 নেমে গেছে, এখন 3x প্লাস 2 আছে, তাই 1 দিয়ে চালিয়েছি, কি পেলাম না 3x মাইনাস 1। এবার এখানে কাটাকাটি করে গেল, অর্থাৎ 3x আর এই 3x, তাহলে +3x মাইনাস 3x কেটে গেল, পড়ে রইল কি না 2 আর এই 1, এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে 2 আর 3, অর্থাৎ এটা হলো আমাদের ভাগফল, এই 27x3 প্লাস 9x2 প্লাস 3x প্লাস 1, আর এই 3 হলো আমাদের কি না ভাগশেষ, 3 হলো ভাগশেষ। তো এই গেল আমাদের 3-এর দাগের প্রশ্ন, অর্থাৎ 2 এর 3-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 4-এর প্রশ্ন, 4-এর যে প্রশ্নটা রয়েছে সেখানে কি বলা রয়েছে না, এখানে বলা রয়েছে সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয় তবে তিনি কত বর্গমিটার জায়গার উপর বাড়ি করেছেন। তাহলে প্রথমত জমির ভিতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছাড়া আছে, আর জমিটার যে দৈর্ঘ্য সেটা হলো 40 মিটার আর প্রস্থ দেওয়া আছে 22 মিটার। তাহলে কীভাবে বাড়িটার ক্ষেত্রফল বার করছি, দেখো বাড়ির ক্ষেত্রফল সমান সমান আমরা করেছি এক্ষেত্রে কি না 40 মাইনাস 4 গুণ 2, কারণ দুদিক থেকেই বাদ যাচ্ছে দৈর্ঘ্যের, তাই 8 মিটার বাদ গেল, অর্থাৎ এখানে পেলাম 32, দৈর্ঘ্য হয়ে গেল 32, আর প্রস্থের দিকেও 4 মিটার করে বাদ যাচ্ছে দুদিকে, তার মানে 22 বিয়োগ 4 গুণ 2 সমান সমান হলো এখানে 14। তাহলে 32কে 14 দিয়ে গুণ করেছি, পেয়েছি কত না, সেটা পেলাম আমরা 448 বর্গমিটার। এটা এভাবে সমাধান হবে, অর্থাৎ ছবিটা হবে ধরতে এইরকম, এটা হলো একটা আয়তকার জমি, যা চারদিকে আমরা এভাবে 4 মিটার করে জায়গা ছেড়ে দিয়েছি, এই অংশটা, অর্থাৎ এই অংশটা আমাদের ছাড়া আছে, এই অংশটা আমাদের ছাড়া আছে, আমাদের শুধু এই অংশটুকুর আমরা ক্ষেত্রফল বার করলাম, যে অংশটাতে বাড়ি তৈরি করা হয়েছে এটার ক্ষেত্রফল হলো আমাদের 448 বর্গমিটার, যার এই সম্পূর্ণ অংশটা ছিল, এটা ছিল 40 আর এটা ছিল কত না 22, এটা 22 মিটার আর এটা 40 মিটার, আর এখানে ছিল এটা এই যে রাস্তা বা ছেড়ে রাখা হয়েছে সেটা হলো কত না 4 মিটার করে। তো এই হলো আমাদের 3-এর 4-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 3-এর দাগের যে প্রশ্নগুলো তার সমাধান। 3-এর দাগের প্রশ্নগুলো সমাধানে যাওয়ার আগে আবারও সকলকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো 3-এর দাগের প্রশ্ন, সেখানে বলা রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এগুলো হলো উৎপাদক বিশ্লেষণের প্রশ্ন, এখানে 4টে প্রশ্ন দেওয়া আছে, 4টে প্রশ্ন, এখানে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 3 দুগুণে 6 নম্বর, প্রত্যেকটাতে 3 নম্বর করে, 6 নম্বর আছে, মোট 6 নম্বরের প্রশ্ন। তো এখানে প্রথমে রয়েছে দেখো, বলেছে a + 9/a = 3 হলে aq + 27 এর মান নির্ণয় করো, এটার মান চেয়েছে। তো আমরা কি করেছি দেখো, এখানে দেওয়া ছিল এটা যে a + 9/a = 3, তো আমরা প্রথমে এখানে আমরা লিখলাম কি না a লসাগু করেছি, অর্থাৎ a² + 9/a = 3 হলো, তাহলে a² + 9 = 3a, তাহলে এটাকে একদিকে নিয়ে চলে এলে a² - 3a + 9 = 0, এভাবে সাজিয়ে নিয়ে রেখেছি, অর্থাৎ 0 হয়ে গেল। এখন আমরা এই aq + 27 এর মান বার করব, তার জন্য aq + 3 তার হোল কিউব, এখন এটা সূত্র করছি, তার মানে এই aq + bq এর সূত্র করা হয়েছে। aq + bq এর সূত্র কি না a + b * a² - ab + b², এই সূত্র আমরা প্রয়োগ করেছি। এখানে প্রয়োগ করলে কি পাচ্ছি না a + 3, a বলতে এখানে a আর b বলতে এখানে 3, তাহলে a + 3 * a² বলতে a² মাইনাস এখানে কি ছিল না ab, অর্থাৎ 3a প্লাস b² বলতে এখানে 3² অর্থাৎ 9, তাহলে এই a + 3 সমান কত না a + 3, আর এখানে এটাই থাকছে, আর a² - 3a + 9 এটার মান আগেই আমরা পেয়ে গেছিলাম 0, তাই 0 বসিয়ে নিয়েছি, সমান সমান পেলাম কত, 0 সঙ্গে যাই গুণ করি না কেন 0 হবে, তাই 0 হলো। তাহলে এটা গেল আমাদের 3-এর দাগের 1-এর প্রশ্ন। এবার দেখো 3-এর দাগের যে 2-এর প্রশ্নটা রয়েছে, 2-এর প্রশ্নটা কি বলেছে না, এখানে বলেছে উৎপাদক বিশ্লেষণ করো, a² - b² - c² + 2bc, এই 2bc আছে, অর্থাৎ b এবং c এর মাঝে 2bc কে বসিয়ে পরে আমরা অঙ্কটা সমাধান করবো, এই উৎপাদক বিশ্লেষণটা। তো দেখো এক্ষেত্রে এই a² - b² - c² + 2bc, এই 2bc কে দেখো আমরা এখানে এই b² - b² ছিল আর এখানে -c² ছিল, তাদের মাঝে রেখেছি +2bc কে,
এবার এই অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম না, এ স্কোয়ার মাইনাসটা কমন নেওয়া হয়েছে, তাহলে পড়ে রইল ভিতরে কি না বি স্কোয়ার প্লাস হয়ে গেল মাইনাস 2bc, আর এখানে মাইনাস সি স্কোয়ার ছিল হয়ে গেল প্লাস সি স্কোয়ার। এবার এই সম্পূর্ণ অংশটা একটা সূত্র হচ্ছে, কি সূত্র না, এই এ স্কোয়ার মাইনাস 2bc এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো এখানে আমরা সেই সূত্রটা এখানে প্রয়োগ করে নিয়েছি, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার সমান বি মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে এই বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র। এবার সূত্র প্রয়োগ করেছি এখানে কি, তাহলে এটা হলো যদি এ হয়, আর এটা যদি আমাদের এখন এটা যদি এক্স আর এটা যদি ধরো ওয়াই হয়, তার মানে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র এখন আবার প্রয়োগ করলাম, কি করলাম, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি না এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে সে কারণে এ প্লাস এখানে বি মাইনাস সি বসেছে, আবার এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি হয়েছে, তাহলে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি হলো। এইগুলো আমাদের 3-2 দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 3-3 দাগের প্রশ্ন, এখানেও বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে আছে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব, এটা আছে। তাহলে এক্ষেত্রে এর সমাধান কীভাবে করা হয়েছে দেখো, এখানে আমরা 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব, এখানে আমরা এই অংশটাকে ভেঙে নিয়েছি, এই অংশটাকে আমরা এই 28x কিউকে ভেঙে নিয়েছি, এটা 27x কিউ করেছি, আর এটা হলো x কিউ সমান সমান হলো 27x কিউ 28x কিউ। তাহলে এখানে আমরা সূত্রের মাধ্যমে যেভাবে ভাঙা যায় ঠিক সেভাবে ভাঙার চেষ্টা করছি। প্রথমে 1 এর কিউ প্লাস 3 1 স্কোয়ার ইন্টু 3x প্লাস 3 ইন্টু 1 ইন্টু 3x এর হোল স্কোয়ার প্লাস 3x তার হোল কিউ। তাহলে এই সম্পূর্ণ অংশটা আমাদের এই এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, এই সূত্রটা কী হবে না এ প্লাস বি তার হোল কিউয়ের সূত্র হয়। তাহলে এই জন্য আমরা লিখেছি 1 প্লাস 3x তার হোল কিউ, আর এখানে আছে কি না এক্স এর হোল কিউ, তাহলে এক্স হোল কিউ লিখলাম। এবার এই এ কিউ প্লাস বি কিউ এর সূত্র প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি না, এখানে এ বলতে 1 প্লাস 3x আর বি বলতে হলো এক্স ইন্টু এ স্কোয়ার অর্থাৎ 1 প্লাস 3x তার হোল স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এ বলতে 1 প্লাস 3x ইন্টু বি বলতে এক্স প্লাস বি স্কোয়ার বলতে এখানে এক্স স্কোয়ার। তাহলে 1 প্লাস এই 3x আর এক্সে যোগ করে পেয়েছি 4x, আর এটা হলো 1 প্লাস 3x এর হোল স্কোয়ার অর্থাৎ 1 প্লাস 6x প্লাস 9x স্কোয়ার মাইনাস কি হচ্ছে না এক্সের সঙ্গে 1 গুণ হয়ে মাইনাস এক্স হয়েছে, মাইনাসের সঙ্গে এখন এই প্লাসের গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস 3x এর সঙ্গে এক্স গুণ করে পেয়েছি 3x স্কোয়ার আর এই এক্স স্কোয়ার। এবার 1 প্লাস 4x সমান সমান কী হলো তাহলে 9x স্কোয়ার আর এই মাইনাস 3x স্কোয়ার এবং প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ 9 আর 10 তার থেকে 3x স্কোয়ার চলে গেল, তাহলে 10x স্কোয়ার থেকে 3x স্কোয়ার চলে গেলে 7x স্কোয়ার থাকছে, আর এই 6x থেকে একটা মাইনাস এক্স আছে, তাহলে 6x থেকে একটা এক্স চলে গেলে থাকছে 5x, আর এখানে রয়েছে প্লাস 1। তাহলে পেলাম আমরা 1 প্লাস 4x ইন্টু 7x স্কোয়ার প্লাস 5x প্লাস 1। এটা হবে আমাদের 3-এর দাগের প্রশ্ন। এবার দেখো 4-এর প্রশ্ন, 3-4 প্রশ্ন, এখানে রয়েছে একটি উৎপাদক বিশ্লেষণ করো। এখানে আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস এ বি তার হোল কিউ, এটা চেয়েছে। তো দেখো এক্ষেত্রে আমরা এর সমাধান কীভাবে করেছি, এক্ষেত্রে লিখেছি এ কিউ প্লাস বি কিউ প্লাস এ প্লাস বি তার হোল কিউ। তাহলে এ প্লাস বি ইন্টু এখানে এই অংশটা আমরা সূত্র করে নিয়েছি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস আবার এ প্লাস বি তার হোল কিউ আছে, তাহলে এই এ প্লাস বি এখানেও আছে আবার এখানেও রয়েছে, তাই আমরা এই এ প্লাস বিকে কমন নিলাম। তাহলে এখানে পড়ে রইল কি না, এখানে পড়ে রইল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে পড়ে রইল এ প্লাস বি তার হোল স্কোয়ার। এবার এ প্লাস বি ইন্টু এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যা ছিল তাই লিখলাম। এখন এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এখানে প্রয়োগ করেছি, তাহলে হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে কি পাচ্ছি না, এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো তাহলে এ প্লাস বি পেলাম, আর এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার সমান হলো 2a স্কোয়ার, আর এখানে আছে মাইনাস এবি আর এখানে আছে প্লাস 2ab, তাহলে 2ab থেকে মাইনাস এবি হয়ে গেলে থাকছে প্লাস এবি, আর এখানে বি স্কোয়ার আর এই বি স্কোয়ার যোগ করে পেয়েছি আমরা 2b স্কোয়ার। তো এই গেল আমাদের 3-4 দাগের প্রশ্ন, অর্থাৎ উৎপাদকের যে দুটি প্রশ্নের সমাধান করতে বলা ছিল তার 4টি প্রশ্নের সমাধান আমরা এই প্রশ্নপত্র অনুসারে করে দিলাম। এবার আমরা চলে যাব 4-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের পাইচিত্রের যে অঙ্কগুলো তার সমাধান করব। এই পাইচিত্রের প্রশ্নগুলো এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে বলা আছে, মোট 4 নম্বর আছে, 2টো প্রশ্ন দেওয়া আছে। আমরা এই পাইচিত্রগুলোর সমাধান, লিখিত প্রশ্নগুলোর সমাধান আমরা মূলত খাতায় করেছি, এবং যে তোমাদের বৃত্তকলার মাধ্যমে পাইচিত্র তুলে ধরার বিষয়টা সেটা কিন্তু আমরা তোমাদের এখানে বুঝিয়ে করিয়ে দেবো। তো দেখো প্রথম প্রশ্নটা কী রয়েছে, বলেছে একটা পুতুল তৈরির উপকরণ খরচের তালিকা নিম্নরূপ দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কালার পেপার তার জন্য 18 টাকা খরচ, রঙের জন্য 24 টাকা খরচ, কাঁচির জন্য 50 টাকা খরচ, তুলোর জন্য 12 টাকা খরচ, আর পিচবোর্ডের জন্য 16 টাকা খরচ। তাহলে আমাদের বলেছে কি না উপযুক্ত তথ্যগুলির সাহায্যে পাইচিত্র অঙ্কন করতে বলা আছে। তো দেখো এক্ষেত্রে আমরা কি করেছি না, এক্ষেত্রে দুঃখিত একটি ফোন কল চলে আসার কারণে সাময়িক ব্যাঘাত করলো। তো তাহলে দেখো তাহলে এক্ষেত্রে কি বলতে পারি না, এক্ষেত্রে আমরা এই 4 দাগের প্রশ্নে মোট খরচটা প্রথমে লিখে নিয়েছি। মোট খরচ কত না 18 যোগ 24 যোগ 50 যোগ 12 যোগ 16 সমান সমান 120 টাকা। মোট খরচ হচ্ছে 120 টাকা। ওই পুতুল তৈরিতে উপকরণগুলিতে খরচ হলো 120 টাকা। তাহলে কালার পেপারের খরচের যে বৃত্তকলাটা হবে সেটা হবে কি, প্রথমে আমরা দেখো এটার যে ভাগ হারটা তৈরি হয়েছে, তাহলে 18 টাকা খরচ হচ্ছে 120 টাকার মধ্যে কালার পেপারে, তাহলে 18 120 ইন্টু আমরা যে বৃত্তকলাটা তৈরি করবো ডাইরেক্টলি করে নিয়েছি বৃত্তকলাতে, তাহলে 360 ডিগ্রিতে গুণ করেছি, কারণ
যে বৃত্তকলাটা তৈরি হবে অর্থাৎ একটা সম্পূর্ণ বৃত্তের মান হলো কত 360 ডিগ্রি, 360 দিয়ে গুণ করেছি, কাটাকুটি করে পেলাম আমরা 54 ডিগ্রি। তার মানে কালার পেপারের জন্য যে খরচটা সেটা হলো বৃত্তীয় কলায় দেখালে সেটা হলো 54 ডিগ্রি, আর রঙের জন্য যে খরচ হচ্ছে সেটা হবে 24-এর 120 গুণ 360, কাটাকুটি করে এখানে পেয়েছি 72 ডিগ্রি। কাঁচির জন্য যে খরচ সেটাকে বৃত্তীয় কলাতে নিয়ে গেলে পাচ্ছি আমরা কত না 150/120 গুণ 360 ডিগ্রি সমান সমান 150 ডিগ্রি। আর তুলোতে যে খরচ হচ্ছে অর্থাৎ 12 টাকা, সেই 12 টাকাকে যখন আমরা ভাগারে লিখছি তখন সেটা হলো 12/120, এটা যখন বৃত্তীয় কলাতে নিয়ে যাচ্ছি তখন 360 দিয়ে গুণ করলে পাচ্ছি 36 ডিগ্রি। তাহলে তুলোর জন্য খরচের যেটা বৃত্তীয় কলা সেটা হলো 36 ডিগ্রি, আর পিচবোর্ডের জন্য যে খরচ অর্থাৎ 16 টাকা, 120 টাকার মধ্যে 16 টাকা অর্থাৎ 16/120 ইন্টু 360 সমান সমান 48 ডিগ্রি। এবার দেখো আমরা এদেরকে বৃত্তীয় কলার মাধ্যমে কিভাবে তুলে ধরবো। তো প্রথমেই আমাদের করতে হবে কি, এখানে একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে। এই আমাদের দেখালাম বৃত্ত একটা বৃত্ত আঁকবো। এবার সেই বৃত্তটাকে আমরা বিভিন্ন কোণে ভাগ করে নেব। প্রথমে একটা দাগ টেনে নিচ্ছি, এই কেন্দ্র থেকে একটা দাগ টেনে নেবে। এবার দাগ টানার পর আমাদের প্রথমের কোণটা কত বলেছে না 54 ডিগ্রি, তো আমরা এখানে একটা 54 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। 54 ডিগ্রি কোণ অর্থাৎ এই 50, এই হলো আমাদের 54 ডিগ্রি। এবার আমরা এদের যোগ করে নেব, এইভাবে যোগ করে নিচ্ছি, এটা হলো আমাদের 54 ডিগ্রি। তারপরে বলেছি কি না এটা 54 ডিগ্রি হয়ে গেল। এবার তারপরে আছে 72 ডিগ্রি, এখানে আবার বসাবো, এখন এই রেখাটার উপর বসাবো, এখানে বসিয়ে নিলাম, এটা হলো 72 ডিগ্রি চেয়েছে। তাহলে এই 72 ডিগ্রি কোথায় রয়েছে, এটা 70, আর এই হলো 72, এটা হবে 72 ডিগ্রি। তাহলে আমরা এখন এদের যোগ করে নিলাম, এই বৃত্তটি পর্যন্ত আমরা আঁকবো, তাহলে এটা হলো 72 ডিগ্রি। তারপর রয়েছে কত না 150 ডিগ্রি। এবার এখানে বসারে আমরা 150 ডিগ্রি কোণকে চিহ্নিতকরণ করব। তো দেখো এবার 150 ডিগ্রি, 150 ডিগ্রি অর্থাৎ এখানে আছে আমাদের 150, এইভাবে যোগ করে নেব, এই হলো এটা হলো আমাদের 150 ডিগ্রি। তারপর আছে 36 ডিগ্রি এবং 48 ডিগ্রি, তাহলে এখান থেকে আবার 36 ডিগ্রি, তাহলে এখানে বসিয়ে আমরা এখন এই অংশটাতে বসাচ্ছি, এখান থেকে বসিয়ে আমরা 36 ডিগ্রি নেব। 36 ডিগ্রি মানে এখানে পাচ্ছি আমরা, অর্থাৎ এইখানে। তাহলে যোগ করে নেব এবার, এই হলো আমাদের 36 ডিগ্রি, এটা হবে 36 ডিগ্রি, আর এটা হবে তাহলে বাকি যেটা পড়ে রইলো সেটা হলো 48 ডিগ্রি। তাহলে দেখো এই 72 ডিগ্রি কোণ বৃত্তীয় কলা, প্রথমে 54 ডিগ্রি, এই 54 ডিগ্রি বৃত্তীয় কলাটা হলো কি না কালার পেপারের জন্য যে খরচ তার বৃত্তীয় কলার অংশ, আর এটা হলো এই 72 ডিগ্রি হলো কি না রঙের জন্য যে খরচ সেটা 72 ডিগ্রি, আর এই কাঁচি খরচের যে পরিমাণ সেটা হলো কত না 150 ডিগ্রি পেলাম, আর তুলোর জন্য যে খরচ হয়েছিল 12 টাকা সেটাকে আমরা যখন বৃত্তীয় কলায় দেখালাম সেটা পেলাম কত না 36 ডিগ্রি, আর পিচবোর্ডের জন্য যে খরচ সেটা হলো 48 ডিগ্রি। তো এইভাবে আমরা আমাদের এই 4-এর দাগের যে প্রশ্নটি ছিল তার সমাধান তুলে ধরলাম। এবার আমরা চলে যাব 4-এর দাগের অথবা যে অঙ্কটি রয়েছে অর্থাৎ আরও একটি পাইচিত্রের প্রশ্ন তার সমাধানে। তো দেখো এখানে কি বলেছে, এখানে বলা রয়েছে যে অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কী কী বিষয় পছন্দ করে তার একটি তালিকা করেছি। এক একজন এক একটি বিষয় পছন্দ করে। তো পছন্দের বিষয়গুলো হলো গান, কবিতা, নাচ, নাটক এবং ছবি আঁকা। যেমন গান করতে পছন্দ করে এমন ছাত্রছাত্রীর সংখ্যা হলো 20 জন, কবিতাতে পছন্দ করে 25 জন, নাচ করতে পছন্দ করে 27 জন, নাটক করতে পছন্দ করে 28 জন এবং ছবি আঁকতে পছন্দ করে 20 জন। এখন এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করো। প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজে সেই তথ্য অনুসারে পাইচিত্র তৈরি করতে বলেছে। তো দেখো এর সমাধান আমরা কীভাবে করেছি না, এক্ষেত্রে তাহলে প্রথমে আমরা লিখে নিয়েছি মোট ছাত্রছাত্রীর সংখ্যাটা 20 যোগ 25 যোগ 27 যোগ 28 যোগ 20 সমান সমান পেয়েছি 120 জন। তো সেই 120 জনের মধ্যে গান পছন্দ করে এমন ছাত্রছাত্রীর বৃত্তকলা, ডাইরেক্ট বৃত্তকলায় চলে গেছি, অংশ যদি তোমরা আলাদাভাবে বার করে নাও তাহলে লিখবে 20/120, কাটাকুটি করলে হবে 1/6। আবার এখানে কবিতাও পছন্দ করে এমন ছাত্রছাত্রীর যদি তোমরা অংশটা বার করতে চাও তাহলে 25/120, কাটাকুটি করবে 5 দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে 5/24 হবে। আবার নাচ করতে পছন্দ করে এমন ছাত্রছাত্রী সেখানে হবে কি না 27/120, এখানে 3 দিয়ে কাটবো আমরা, 3 9 27, 3 দিয়ে কাটলে 3 40, 120। আবার নাটক করতে পছন্দ করে এমন ছাত্রছাত্রী যে অংশটা হবে সেটা হবে 28/120, একে আমরা 4 দিয়ে কাটবো, 4 7 28, আর এটা হবে 4 3 12 অর্থাৎ 30, তার 7 30 হবে অংশ। আর ছবি আঁকতে পছন্দ করে এমন যে অংশটা বের হবে সেটা হবে কত না 20/120, কাটাকুটি করলে হবে কত না 1/6। এভাবে কিন্তু আমরা তা না করে একদম সরাসরি ডাইরেক্টলি করে নিয়েছি অঙ্কটার সমাধান, যে বৃত্তকলা কত, তাহলে বৃত্তকলার অংশটা হবে কত না 20/120 গুণ 360 ডিগ্রি দিয়ে গুণ করেছি, যেহেতু একটা বৃত্ত সম্পূর্ণরূপে 360 ডিগ্রি হয় তাই পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে গান পছন্দ করে এমন বৃত্তকলার ছাত্র সংখ্যা হবে 60 ডিগ্রি, আর কবিতা পছন্দ করে এমন ছাত্রছাত্রীর যে বৃত্তকলা সেটা হবে 75 ডিগ্রি, নাচ করতে পছন্দ করে এমন ছাত্রছাত্রীর বৃত্তকলা হচ্ছে তাহলে 81 ডিগ্রি, আর নাটক করতে পছন্দ করে এমন বৃত্তকলা হবে 84 ডিগ্রি, এবং ছবি আঁকতে পছন্দ করে এমন বৃত্তকলাটা হবে 60 ডিগ্রি। এবার দেখাও যে কিভাবে তোমরা এই বৃত্তকলাটাকে অঙ্কন করবে। তাহলে এক্ষেত্রেও আমরা একটা বৃত্ত এঁকে নেব, প্রথমে একটা বৃত্ত, এইভাবে একটা বৃত্ত এঁকে নিয়ে আমরা তার বৃত্তকলাগুলোকে দেখাবো। প্রথমেই আমরা ঠিক আগের মতোই একটা দাগ টেনে নিলাম এই কেন্দ্র থেকে, তারপরে এই কোণগুলোকে আমরা তুলে ধরবো। 60 ডিগ্রি কোণ আছে প্রথমে, তাহলে এখানে বসিয়ে আমরা প্রথমে 60 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি। 60 ডিগ্রি কোণ, এটা হলো 60 ডিগ্রি কোণ, এটা হবে 60 ডিগ্রি কোণ। এবার 75 ডিগ্রি কোণ,
এটা হবে আমাদের 75 ডিগ্রি কোণ। তো এখানে 75 ডিগ্রি কোণ আছে এখানে, এবার এদের আমরা যোগ করব। এই হলো আমাদের 75 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 75 ডিগ্রি, তারপরে আছে 81 ডিগ্রি। আমরা এখন এখান থেকে বস করিয়ে এভাবে ঘুরিয়ে নেব চাঁদাটাকে, তারপর আমরা 81 ডিগ্রি কোণ, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা এখানে, এটা হবে আমাদের 81 ডিগ্রি কোণ। এটা হলো 81 ডিগ্রি, তারপরে রয়েছে 84 ডিগ্রি, অর্থাৎ এখানে বসিয়ে নেব, এবার 84 ডিগ্রি, 84 ডিগ্রি মানে এখানে। এবার এটা যোগ করে নিচ্ছি, এই হলো 84 ডিগ্রি। তারপর পড়ে থাকছে কিনা 60 ডিগ্রি, যেটা পড়ে থাকবে সেটা হলো 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 81 ডিগ্রি, 84 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে এই যে গান পছন্দ করে এমন যে বৃত্তকলাটা, গান পছন্দ করে কত না 60 ডিগ্রি বলেছিলাম, তাহলে সেটা হলো এটা 60 ডিগ্রি কোণ। আর এখানে বলেছে কবিতা পছন্দ করে এমন যে বৃত্তকলা, সেটা হলো 75 ডিগ্রি এই কোণটি। আর এখানে নাটক এই নাচ করতে পছন্দ করে, এটা হলো 81 ডিগ্রি এটা। আর নাটক করতে পছন্দ করে 84 ডিগ্রি এবং ছবি আঁকা পছন্দ করে 60 ডিগ্রি। এখানে সেই 60 ডিগ্রি কোণটিও আমরা তুলে ধরলাম। তো এইভাবে বিভিন্ন যে বৃত্তকলার অংশগুলো সেগুলো তোমাদের তুলে ধরা হলো। তাহলে দেখো আমাদের যে পায়চিত্রের প্রশ্নগুলো ছিল তার সমাধান আমরা করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের যে শেষ সম্পাদ্যের প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ 5-এর দাগের যে প্রশ্নগুলো তার সমাধানে। তার আগে আবারও বলবো যে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, কারণ এবার আমরা এই সম্পাদ্যের যে প্রশ্নগুলো তা তোমাদের অঙ্কন করে কীভাবে তোমরা এই সম্পাদ্যগুলো সমাধান করবে তা আমরা তুলে ধরবো। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর সেই সঙ্গে সকলকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো 5-এর দাগের প্রশ্নে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে ABCD একটি রম্বস আঁকো যার কোণ ABC সমান 60 ডিগ্রি এবং AB সমান 6 সেমি। তো দেখো এর আগে পর্বে বা প্রথম পর্বেই আমরা তোমাদের বলে দিয়েছিলাম যে কোনো রম্বস বা কোনো কিছু আঁকতে বললে সেক্ষেত্রে আমাদের সেই সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা দরকার। তো আমরা রম্বস যদি আঁকতে বলে সেখানে রম্বসটা আমাদের এরূপ চিত্রটা হবে। তো দেখো এরকম একটা চিত্র তৈরি হবে, এটা হলো আমাদের রম্বসের একটা চিত্র, এটা সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা। এই হলো রম্বসের একটা চিত্র হবে। আমাদের এখানে রম্বসের নাম বলে দেওয়া আছে কি না, বলা রয়েছে ABCD। তো ABCD আমাদের যে রম্বসটি বলেছে, আমরা এখানে ধরো এই ABCD এরকম হবে রম্বসটা আমাদের। তার সঙ্গে এখানে যে মাপগুলো দেওয়া আছে, এখানে কি বলেছিল না, এখানে বলা আছে কোণের মাপ দেওয়া আছে ABC 60 ডিগ্রি আর AB সমান 6 সেমি। তাহলে AB সমান আছে 6 সেমি, AB সমান এটা হলো 6 সেমি, আর কোণ ABC এই কোণটা সমান দেওয়া আছে 60 ডিগ্রি। কোণ ABC 60 ডিগ্রি এবং বাহু AB সমান দেওয়া রয়েছে 6 সেমি। তার মানে এটা যদি 6 সেমি হয় তাহলে এটাও হবে 6 সেমি, এটাও হবে 6 সেমি, এটাও 6 সেমি, কারণ রম্বসের 4টি বাহুই পরস্পর সমান আর বিপরীত কোণগুলো সমান হয়। এই কোণটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। এবার বাকি যে কোণটা থাকছে, অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে 60 60 120 বাদ দিলে বাকি এই দুটো কোণ হবে সমান সমান, সেটাও কিন্তু আমরা এই কোণ এবং এই 6 সেমি যে রেখা অংশ তা দিয়েই আমরা রম্বসটাকে আমাদের রাখতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হবে কি, প্রথমে আমাদের কাজ হলো 6 সেমি দৈর্ঘ্যের রেখাংশটাকে তোমাদের এঁকে নেওয়া এটা, এবং 60 ডিগ্রি কোণ যেহেতু আমরা কি না পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে পারি, তো সেই কারণে ওটা আঁকার প্রয়োজন পড়ছে না। এবার আমরা একটা দাগ টেনে নিলাম। এবার আমরা ওই 6 সেমি মাপ নিয়ে, এই 6 সেমি মাপ নিয়ে আমরা কেটে নেব। 6 সেমি মাপ দিলাম, এখন এখান থেকে আমরা 6 সেমি মাপ কেটে নেব। এবার এই 6 সেমি মাপের এটা কি বলেছিলাম, তাহলে A থেকে B, এই AB এটা হলো AB, আর এটা ছিল আমাদের X। তাহলে AX একটা সরলরেখা থেকে আমরা প্রথমে কি করলাম না, এই AB অংশটা আমরা কেটে নিলাম, এই AB অংশটা আমরা কেটে নিলাম। এখন আমাদের কাজ হবে এখানে একটা 90 ডিগ্রি B কোণে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে বলেছে, তাই 60 ডিগ্রি কোণ আঁকবো। 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকছি না, যে বৃত্তচাপটা আঁকলাম যে মাপের ঠিক সেই মাপ দিয়েই কেটে নেব, তাহলে 60 ডিগ্রি কোণ। তাহলে এখন এটা হলো 60 ডিগ্রি কোণ। এবার এদের আমরা যোগ করে নিচ্ছি। এখন এই AB যা হবে সেটাই হবে আবার BC, তাহলে আবারও আমরা সেই 6 সেমি মাপটা কাটব। 6 সেমি মাপ এখান থেকে B বিন্দু থেকে কেটে নিচ্ছি, আবার এই A বিন্দু থেকেও কেটে নেব। এবার যেহেতু এখানে কাটছে না, তাই এটাকে আবার বাড়িয়ে নিতে হবে আমাদের প্রয়োজন মতো, আমরা একে বাড়িয়ে নিচ্ছি। আর এখান থেকেও আবার সেই 6 সেমি মাপটা কেটে নিলাম, তাহলে এটা হবে আমাদের C, আর এখানে এই যে দুটো কাট ছেদ করলো সেটা হলো D। এবার আমরা এই AD এবং CD যোগ করে নেব, এই AD এবং CD যোগ করে নিলাম। তাহলে এখানে রম্বস হয়ে গেল, এটা হলো একটি রম্বস যার AB সমান সমান 6 সেমি, শুধু AB নয়, AB সমান 6 সেমি সমানই হবে BC সমান হবে CD সমান হবে DA, আর কোণ এখানে ABC, কোণ ABC সমান 60 ডিগ্রি। এই হলো আমাদের এই রম্বসের অঙ্কন। রম্বসের অঙ্কন হয়ে গেল। এবার দেখো অর্থাৎ 4-এর দাগের 5-এর দাগের প্রশ্ন যেটা ছিল তার সমাধান করে দিলাম। এবার আমরা চলে যাব এই পর্বের শেষ যে প্রশ্ন তার সমাধানে। এখানে বলা রয়েছে একটি সামান্তরিক অঙ্কন করতে বলেছে যার নাম হলো GOLD আঁকতে বলা রয়েছে। আঁকো যার GO সমান 7 সেমি এবং OL 5.8 সেমি আর GL সমান সমান দিয়েছে 5.8 সেমি। তো সামান্তরিক সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। এখানে এটা ধরো একটা সামান্তরিক, আমরা একটা সামান্তরিক এঁকে নিচ্ছি।
এটা হবে আমাদের একটা সামান্তরিক। এই সামান্তরিকের বিষয়টা হলো কি না, বিপরীত বাহুগুলো হবে সমান, এই বিপরীত বাহুগুলো হবে সমান, অর্থাৎ এই বাহু সমান এই বাহু আর এই বাহু সমান এই বাহু। তার সাথে সাথে এই কর্ণগুলো ওরা সমকোণে, এই কর্ণগুলো সমদ্বিখণ্ডিত থাকে। তাহলে যে চতুর্ভুজের 4টি বাহু মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে, আর বিপরীত কোণগুলো সমান হবে। তো যাই হোক, এখানে তাহলে কোন তথ্য দেওয়া রয়েছে, এখানে প্রথমে নামটা দেওয়া রয়েছে GOLD, আমরা নামকরণ প্রথমে করে নিচ্ছি, GOLD এই নামকরণ আছে। তার পাশাপাশি কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে জিও সমান 7 সেমি, ওএল সমান 5.8 সেমি। জিও সমান এটা হলো 7 সেমি আছে, আর এটা আছে 5.8 সেমি ওএল, এবং কি রয়েছে না জিএল সমান 5.8 সেমি, জিএল যেটা, অর্থাৎ এখানে এই কর্ণটা দেওয়া রয়েছে কত না 5.8 সেমি, এটাও আছে। তাহলে আমাদের এখন এদের অঙ্কন করতে হবে। তো কীভাবে অঙ্কন করবো, দেখো এটাকে আমাদের অঙ্কন করতে হবে। তো অঙ্কন করার জন্য আমরা এবার ওই তথ্যগুলো প্রথমে এঁকে নেব। প্রথমে আমরা এই 7 সেমি, প্রথমে 7 সেমি এঁকে নিলাম। তারপরে বলেছে কত 5.8 সেমি, এবার আমরা 5.8 সেমি নিচ্ছি, 5.8 সেমি। আর এখানে কর্ণটা যেটা সেটাও আছে 5.8 সেমি। এবার আমরা এখানে একটা সরলরেখা টেনে নেব, এইভাবে একটা সরলরেখা টেনে নিচ্ছি, একটা সরলরেখা টেনে নিলাম। এবার আমাদের কাজ হবে কি, প্রথমে এই জিও যেটা ছিল, অর্থাৎ জিও তাহলে মানে এখানে 7 সেমি, সেই 7 সেমি দৈর্ঘ্যের মাপ নিয়ে আমরা জিওকে কেটে নিলাম। এটা হলো জি আর এটা হলো ও, এটা ধরলাম এক্স ছিল। এবার এখানে কর্ণটা আছে এভাবে যাবে, এই কর্ণ জিএল আর ওএল এখানে যাবে, তাহলে এটাও হবে 5.8 সেমি করে, দুটোই আছে 5.8, অর্থাৎ একটি বাহু এবং কর্ণ সমান আছে। তাহলে এখানে এই মাপে এখানে কাটবো, আবার এখান থেকেও মাপটা যেটা হবে এখানে কাটবে, অর্থাৎ এইভাবে আমরা যোগ করে নেব। এটা হলো আমাদের, এইভাবে এদের যোগ করে নিচ্ছি। তাহলে এই যোগ করলাম, এটা হলো তাহলে জিও, এটা হলো এল। এবার আবারও আমরা এই 7 সেমি দৈর্ঘ্যের যে অংশটা সেটা কেটে নেব। তাহলে এখানে বসিয়ে আমরা এদিক কাটবো, এখানে কাটবো। আর এই অংশটা, অর্থাৎ যেহেতু এই জিডি এর মাপ ওএল এর সমান হবে, তাহলে আমরা এই 5.8 সেমি মাপটা আবার নেব। এবার এখানে বসিয়ে আমরা কেটে নিলাম। তাহলে এখানে যোগ করছি, এবার এখন এখানে যোগ করে দিলাম। এটা হলো আমাদের সামান্তরিক, এই হলো আমাদের সামান্তরিক GOLD, গোল্ড। এবার তাহলে কি পেলাম না, জিও সমান সমান এটা সমান হবে এলডি, সমান এলডি সমান সমান হলো এখানে 7 সেমি। আবার এই ওএল সমান সমানই হলো ডিজি, সমান সমান 5.8 সেমি। আর এই কর্ণটা অঙ্কন করেছিলাম জিএল, সমান সমান হলো কত না, সেটাও ছিল 5.8 সেমি। তো এই হলো আমাদের আজকের পর্বের। তো দেখো আমাদের আজকের পর্বের শেষ যে প্রশ্ন, অর্থাৎ 5-এর দাগের অথবা প্রশ্নটিরও সমাধান আমরা করে দিলাম। তো এরকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের এই প্রথম ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, আমরা মূলত রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বইটির সহায়তায় তোমাদের সেই সমস্ত প্রশ্নের সমাধান করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি, যাতে করে তোমরা 1 ঘন্টার মধ্যে 30 নম্বর প্রশ্নের সমাধান করতে পারো এবং সেই নম্বরগুলি পেতে পারো। তো সেই কারণে আবারও সকলকে বলবো, এরকমভাবে সম্পূর্ণ ভিডিওটা প্রত্যেকদিন দেখে নেবে, আর তার পাশাপাশি বাড়িতে 2-1 বার অনুশীলন করবে, তাহলেই দেখবে প্রশ্নগুলোর সমাধান সহজেই পেয়ে যাবে। তার সঙ্গে আবারও সকলকে মনে করিয়ে দেবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান তোমরা সহজেই পেতে পারো। আর তার পাশাপাশি প্রথম ইউনিট টেস্টের সঙ্গে সঙ্গে দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট টেস্টের পরীক্ষার প্রস্তুতিও তোমরা করতে পারো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বের সঙ্গে। নমস্কার।